সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলের 16 নম্বর এপিসোডে। আমি রনি, আর আজকের কাহিনী হলো নন্দীগ্রামের রহস্য। তাহলে চলো বেশি না বকে আজকের কাহিনী শুরু করা যাক। নন্দীগ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। নদীর পাড়ে একটি পুরানো বাড়ি। বাড়িটা দেখতে যেমন বিশাল তেমনি ভয়ঙ্কর। লোকে বলে বাড়িটায় নাকি রাতে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। কেউ কেউ দাবি করে রাতে সেখানে আলো জ্বলে, অথচ বাড়িটা অনেক দিন ধরেই খালি। এই বাড়ি ঘিরে রহস্যর ভয়ের গল্প পুরো গ্রাম জুড়েই ছড়িয়ে পড়েছে। রবি এক তরুণ সাংবাদিক। গ্রামের এই বাড়ির রহস্যের উদ্ঘাটনের জন্য সিদ্ধান্ত নিয়েছিল। ভৌতিক বিষয় নিয়ে লেখা তার বিশেষ পছন্দ ছিল, আর এই বাড়ির কাহিনী তাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করেছিল। রবি বাড়িটা কাছ থেকে দেখতে গেল। দিনের বেলা হলেও বাড়িটা দেখলে কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হয়। দেওয়ালে শ্যাওলা জমে গেছে, জানালাগুলো ভাঙা, আর দরজাটা আধ খোলা। রাত 10টায় রবি একটি টর্চ লাইট আর ক্যামেরা নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। ভিতরে ঢুকে চারপাশ দেখে মনে হলো বাড়িটা যেন কোনো এক সময় অনেক সমৃদ্ধ ছিল। বড় বড় জানালা, চকচকে মেঝে আর মার্বেলের কাজ করা সিঁড়ি সব কিছুই ছিল, কিন্তু এখন সব ধ্বংস হয়ে গেছে। পুরো মেঝেতে ধুলো জমে আছে আর মাকড়সার জাল চারিদিকে জমে আছে। হঠাৎ একটা দরজা থেকে শব্দ এলো। রবি এগিয়ে গেল। দরজাটা খোলা ছিল, আর ভিতরে একটা পুরানো আলমারি। আলমারির দরজাটা অল্প খুলেছিল। রবি আলমারির ভিতরে দেখতে গেল, কিন্তু সেখানে কিছুই দেখতে পেল না। তবে কেমন যেন একটা ঠান্ডা হাওয়া বাইরে বেরিয়ে এলো। রাত গভীর হতে শুরু করলো, আর বাড়ির ভিতর একদম নীরবতা নেমে এলো। আর শুধু মাঝে মাঝে বাইরের বাতাসে গাছের ডাল ভেঙে পড়ার শব্দ শোনা যাচ্ছিল। রবি বাড়ির ভিতরে ঘোরাঘুরি করছিল। হঠাৎই সিঁড়ি থেকে যেন কারোর পায়ের শব্দ শোনা গেল, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পেল না। সে সাহস করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। সিঁড়ির উপর একটা পুরনো কাগজ পড়েছিল। কাগজটা হাতে তুলে নিতেই রবি দেখল সেটা কোনো ডায়েরির পৃষ্ঠা, আর সেখানে লেখা ছিল, আমার ভুল হয়েছিল, আমি তাকে বিশ্বাস করেছিলাম, আর এখন তাই এই বাড়ি আমার কারাগার। রবি কৌতূহলী হয়ে পড়ল। পৃষ্ঠাটা দেখে তার মনে হচ্ছিল এটা অনেক পুরানো, কিন্তু এই ডায়েরির পৃষ্ঠা এখানে এলো কীভাবে? রবি আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। পিছনে ফিরে দেখলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। তবুও তার মনে হচ্ছিল তার পিছনে কেউ আছে। ঘরের এক কোণ থেকে কারো যেন নিঃশ্বাস পড়ার শব্দ শোনা গেল। সে ভয়ে এক প্রকার দৌড়ে বড় ঘরের দিকে গেল। ঘরটায় একটা বিশাল আয়না ছিল। রবি আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখার চেষ্টা করতেই সে ভয়ে জমে গেল। প্রতিচ্ছবি যেন একটু বিকৃত, আর আয়নার ভিতরে অন্য কারোর উপস্থিতি। সে সাহস করে আবার পিছনে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। রবি জানতো এমন সময় বাড়ি থেকে বের হওয়া ঠিক হবে না। সে বাড়ির এক কোণে গিয়ে বসে রইল, আর সময় যেন একদম থেমে গেছে। চারপাশের নীরবতা তার মনকে আরো ভারাক্রান্ত করে তুলেছিল। হঠাৎ সে শুনতে পেল একটা মেয়ের কান্নার শব্দ। শব্দটা যেন বাড়ির উপরতলার দিক থেকেই আসছিল। সে সাহস করে শব্দ অনুসরণ করতে লাগলো। উপরে উঠে সে দেখতে পেল একটা ঘরের দরজা আধ খোলা। সে দরজার ভিতরে
উঁকি দিল আর দেখলো ঘরের একটা চেয়ারে কেউ বসে আছে আর মাথা নিচু করে কাঁদছে। রবি জিজ্ঞেস করলো, আপনি কে? কিন্তু কোনো উত্তর এলো না। রবি ঘরের ভিতরে ঢুকতেই চেয়ারে বসা মেয়েটি হঠাৎ করেই উধাও হয়ে গেল। চারপাশে শুধুই শীতল বাতাস বইছিল। রবি সকালে গ্রামে ফিরে এলো এবং বাড়ির ইতিহাস সম্পর্কে সবাইকে জানালো। গ্রামের বয়স্করা বলল, বাড়িটা এক সময় রায় সাহেব নামের এক জমিদারের ছিল। তিনি ছিলেন খুবই নিষ্ঠুর। লোকমুখে শোনা যায় তার মেয়ে অরুন্ধতী এই বাড়িতেই আত্মহত্যা করেছিল। অরুন্ধতীর মৃত্যুর পর থেকেই বাড়িটা ভূতুড়ে হয়ে যায়। জমিদার পরিবারও এই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকেই কেউ আর সেখানে থাকতে সাহস পায়নি। রবি আবার বাড়িটায় ফিরে গেল। এবার তার লক্ষ্য ছিল অরুন্ধতীর রহস্য জানা। সে ডায়েরির আরও কিছু পৃষ্ঠা খুঁজে পেল আর সেখানে লেখা ছিল, আমার বাবা আমাকে বন্দি করেছিলেন। আমি তার ইচ্ছার বিরুদ্ধে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষমেশ আমি মুক্তি পাইনি। ডায়েরির লেখাগুলো পড়ে রবির মনে হলো অরুন্ধতী এখনও মুক্তির অপেক্ষায় আছে। সে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় অনুভব করলো কেউ যেন তাকে বিদায় জানাচ্ছে। বাড়িতে ফেরার পর রবি ঠিক করলো সে আরেকবার সেই বাড়িতে যাবে, কিন্তু এবার প্রস্তুতি আরও বেশি। সে সঙ্গে নিল একটি রেকর্ডার, একটি ভিডিও ক্যামেরা আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। পরের দিন ঠিক রাত 10টায় রবি আবার সেই বাড়িতে গেল। এবার তার সাহস ছিল আরও দৃঢ়, কারণ সে ভাবছিল হয়তো এই বাড়ির রহস্যের উদ্ঘাটন করে গ্রামের মানুষকে শান্তি দিতে পারবে। রবি বাড়িতে ঢুকেই রেকর্ডার চালু করলো। পুরো বাড়িতে হাঁটতে হাঁটতে সে বিভিন্ন শব্দ রেকর্ড করার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর হঠাৎ তার ক্যামেরায় কেমন যেন একটা অস্বাভাবিক ছায়া দেখা দিল। ছায়াটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না, কিন্তু দেখে মনে হচ্ছিল এটা কোনো মানুষের ছায়া। সে সাহস করে ছায়ার দিকে এগিয়ে গেল। হঠাৎ তার রেকর্ডার থেকে একটা কণ্ঠ ভেসে এলো, তুমি এখানে কেন? আমাকে শান্তি দাও। রবি থমকে দাঁড়ালো আর চারপাশে ঘুরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে বুঝতে পারলো এই বাড়িতে কিছু একটা অস্বাভাবিক আছে। রবি এবার বাড়ির নিচতলায় একটা পুরানো দরজা খুঁজে পেল, যেটা সে আগের বার খেয়াল করেনি। দরজাটা ভীষণ ভারী এবং তালা লাগানো ছিল। সে কিছুক্ষণ চেষ্টা করার পর তালাটা খুলতে সক্ষম হলো। দরজার উপাশে একটি ছোট সিঁড়ি, যা নিচের একটা গোপন ঘরে নিয়ে যাচ্ছে। ঘরটায় ঢুকেই রবি দেখল মাটির উপর একটা কাঠের বাক্স। বাক্সটা খুলতেই সে ভিতরে আরও কিছু ডায়েরির পৃষ্ঠা পেল, আর সেখানে লেখা ছিল, আমাকে এখানে বন্দি করা হয়েছে, আমি মুক্তি চাই, বাবা আমাকে ক্ষমা করবে না। রবি এবার স্পষ্ট বুঝতে পারল এই বাড়িতে অরুন্ধতীর আত্মা আটকে আছে। রবি যখন গোপন ঘর থেকে বের হতে চাইল, তখন হঠাৎ আলো নিভে গেল। চারপাশে যেন কালো অন্ধকার নেমে এলো। সে ক্যামেরার টর্চ লাইট জ্বালাতে চেষ্টা করলো, কিন্তু সেটাও কাজ করলো না। তখনই সে শুনতে পেল পিছনে কারোর পায়ের শব্দ। ধীরে ধীরে শব্দটা তার দিকে এগিয়ে আসছিল। রবি ঘুরে দাঁড়ালো এবং যা দেখলো তা দেখে সে ভয়ে জমে গেল। অরুন্ধতীর আত্মা সামনে দাঁড়িয়েছিল, লম্বা সাদা পোশাক পরা, চুল এলোমেলো আর চোখে তীব্র শূন্য দৃষ্টি। সে কণ্ঠহীনভাবে রবির দিকে তাকিয়েছিল। রবি ভয়ে কিছু বলতে পারছিল না। তখনই আত্মাটি ধীরে ধীরে বলল, তুমি আমাকে সাহায্য করবে নাকি এভাবেই আমাকে কষ্ট পেতে দেবে? রবি অনেক সাহস করে বলল, তোমাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? অরুন্ধতী তার করুণ কণ্ঠে জানালো, আমাকে অন্যায়ভাবে
বন্দি করে রাখা হয়েছিল এবং আমার মৃত্যুর কারণ জমিদারের নিষ্ঠুরতা। আমি চাই আমার গল্প সবাই জানুক এবং আমার পিতা ক্ষমা প্রার্থনা করুক। রবি কথা দিল সেই গল্প সবার সামনে তুলে ধরবে। তখনই বাড়ির ভিতর একটা তীব্র বাতাস বইল আর অরুন্ধতির আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। রবি ফিরে এসে পুরো ঘটনা একটি প্রতিবেদনে লিখল। গ্রামের মানুষজন প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু যখন বাড়িতে আর কোনো ভৌতিক ঘটনা ঘটল না, তখনই সবাই বুঝলো অরুন্ধতির আত্মা মুক্তি পেয়েছে। তো বন্ধুরা, আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনীটি ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।